রাত দিন গল্পের বই পড়িস তুই, আর গল্প বলবো আমি, এটা কেমন কথা? বরং তুই তোর পড়া বই থেকে একটা কিছু বল, আমি শুনি। ওহো, তুমি বলবে আমি শুনবো? আমি কি বলবো? যা ইচ্ছা বল। এখানে এসে তোমার কেমন লাগছে সেটা না হয় বল। তুমি যে একা একা ঘুরে বেড়াও, কোথায় কোথায় গেলে, কি দেখলে? নবনী হাই তুলতে তুলতে বলল, গাছপালা ছাড়া এখানে আর কি আছে? গাছপালা দেখেছি। একটা বিশাল বটগাছ দেখলাম, ঝুড়ি নেমে একাকার, নিচটা বাঁধানো। তোকে নিয়ে একদিন না হয় যাব, ওই বটগাছের বাঁধানো জায়গাটায় বসে জোছনা দেখব। খুব নাকি সুন্দর? কে বলেছে খুব সুন্দর? এখানকার কলেজের এক অধ্যাপক, মবিন উদ্দিন নাকি যেন নাম, তার সঙ্গে দেখা হলো কোথায়? নবনী গল্পটা বলল, বেশ গুছিয়ে বলল। বলতে গিয়ে লক্ষ্য করল গল্পটা বলতে তার ভালো লাগছে। শ্রাবণী শুনছেও খুব আগ্রহ করে। গল্প শেষ হবার পর শ্রাবণী বলল, তুমি কি অধ্যাপক ভদ্রলোককে খুব কঠিন করে ধমক দিলে? মোটামুটি কঠিনভাবে দিলাম। ভদ্রলোক কি বললেন? কিছু বলেনি, দাঁড়িয়েছিল চুপচাপ। ধমক দেবার পর তোমার কি মনে হয়নি আহা, কেন ধমক দিলাম? না, মনে হয়নি। ধমক তার প্রাপ্য ছিল। কি করে সে তার সঙ্গে জোছনা দেখার জন্য এমন একটা নির্জন জায়গায় যেতে বলে? আমি কিন্তু ভদ্রলোকের কোন দোষ দেখছি না। দোষ দেখছিস না কেন? শ্রাবণী উঠে বসে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালাল। মুখ না দেখে কথা বলতে তার ভালো লাগছে না। নবনী বিরক্ত গলায় বলল, বাতি জ্বালিয়েছিস কেন? বাতি নেভা। উহু, অন্ধকারে কথা বলতে ভালো লাগছে না। আপা, তুমি আমার যুক্তি শোন। যুক্তি শোনার পর তোমার মনে হবে ওই অধ্যাপক ভদ্রলোক কোন ভুল করেননি, বরং তাকে ধমক দিয়ে তুমি ভুল করেছ। যুক্তি সকালে শুনব, এখন শুনতে ইচ্ছা করছে না। না, তোমাকে এখনই শুনতে হবে। এই যুক্তি আমার সকালে মনে থাকবে না। রাতের যুক্তি দিনে কাজ করে না। আপা শোন, ওই অধ্যাপক ভদ্রলোকের কথা থেকেই মনে হচ্ছে তিনি বটগাছের কাছে প্রায় আসেন। এখানে বসে জোছনা দেখেন। নিশ্চয় করছি। জায়গাটা তার অত্যন্ত প্রিয় এবং জোছনাও খুব প্রিয়। তুমি কি অ্যাকসেপ্ট করছো? ভদ্রলোক বসেছিলেন একা একা। তিনি স্বপ্নেও ভাবেননি তুমি সেখানে উপস্থিত হবে। তিনি হঠাৎ তোমাকে দেখলেন। নির্জন জায়গা, অদ্ভুত পরিবেশ। সেখানে ঠিক স্বপ্নদৃশ্যের মতো অসম্ভব রূপবতী এক তরুণী উপস্থিত হলো। সাধারণ পরিবেশেই তোমাকে দেখলে লোকজন চমকে যায়। অস্বাভাবিক পরিবেশে তোমাকে দেখে ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন। তার মধ্যে এক ধরনের ঘোর সৃষ্টি হলো। তার কাছে এটা বাস্তব দৃশ্য না, এটা হয়ে গেল স্বপ্ন দৃশ্য। তুমি হয়ে গেলে স্বপ্নের একটি মেয়ে। স্বপ্নে যা ইচ্ছা করে তাই বলা যা। ভদ্রলোক তাই করলেন, তোমাকে নিমন্ত্রণ করলেন জোছনা দেখার জন্য। ব্যাপারটা তোমার কাছে অস্বাভাবিক লাগলেও তার কাছে মোটেই অস্বাভাবিক লাগলো না। কারণ তুমি তো বাস্তবের মেয়ে না, তুমি ছিলে কল্পনার একটি মেয়ে। চুপ কর গাধা। আমি হলাম কল্পনার মেয়ে। সে খুব ভালো করেই জানে আমি কে। আমি ডাকবাংলোয় আছি। আমার নাম পর্যন্ত জানে। জানলেও তুমি তার কাছে বাস্তবের কোন চরিত্র না। বাস্তবের চরিত্ররা তোমার মতো সুন্দর হয় না। বাস্তবের চরিত্ররা এত সুন্দর করে সে যে একা একা বটগাছের কাছে যায় না, বটগাছের সঙ্গে গল্প করে না। যথেষ্ট হয়েছে। বাতি নিভিয়ে ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, তোমার জায়গায় আমি হলে কি করতাম জানাবা? জানি। বলতো কি করতাম? তুই বলতি চলুন যাই, আপনার জোছনা দেখে আসি। তারপর বসে থাকতি লোকটার সঙ্গে। আমরা পুলিশ নিয়ে তোকে খুঁজে বের করে আনতাম। শ্রাবণী হাসতে হাসতে বলল, কিছুটা হয়েছে, পুরোপুরি হয়নি। আমি কি কি বলতাম, চলুন যাই। বটগাছটার কাছে গিয়ে বলতাম, আপনি গিয়ে বসুন, আমি আসছি। ভদ্রলোক বসতেন আর আমি নিঃশব্দে পালিয়ে চলে আসতাম। ভদ্রলোক আর আমাকে খুঁজে পেতেন না। তাতে লাভ কি হতো? ভদ্রলোকের স্বপ্নটা আরো জোরালো করে দিতাম। তার কাছে সারা জীবন মনে হতো তিনি ওই রাতের সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। তোর মাথা এলোমেলো হয়ে গেছে। এখন ঘুমো দেখি। নবনী হাই তুলতে তুলতে বলল, গল্পের বই পড়া তোর পুরোপুরি বন্ধ করা উচিত। আচ্ছা ঘুমুচ্ছি। নবনী অবাক হয়ে লক্ষ্য করল, শ্রাবণী সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। গাঢ়, গম্ভীর ঘুম। নবনীর ঘুম আসছে না। সে জেগে আছে। জানালা দিয়ে জোছনার আলো ঢুকেছে। সুন্দর দেখাচ্ছে। শ্রাবণীর সঙ্গে গল্প করতে ভালো লাগছিল। এখন কেমন যেন একা লাগছে। শাহেদ কি এখনো জেগে আছে? ঢাকায় সে অনেক রাত জাগত।
এখানে কি জাগবে? শরীর খারাপ, শুয়ে পড়েছে নিশ্চয়ই। নবনী খাট থেকে নামল। তার পানির পিপাসা পেয়েছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় খুব হাওয়া, শীত লাগছে। সে খানিকক্ষণ শীত গায়ে মাখল। খুব সাবধানে এগুল শাহেদের ঘরের দিকে। ঘরে বাতি জ্বলছে। সে এখনো জেগে আছে। নবনী দরজায় হাত রাখল। দরজা ভেতর থেকে বন্ধ। সে কি ডাকবে শাহেদকে? না থাক। নবনী খাবার ঘরের দিকে এগুল। খাবার ঘরে বাতি জ্বলছে। জাহানারা হাতলওয়ালা একটা চেয়ারে বসে উইলের কি যেন বুনছেন। তার পেছনে মিলু বুয়া দাঁড়িয়ে চুল বিনি করে দিচ্ছে। নবনী বলল, মা ঘুমাওনি? না, ঘুম আসছে না। বসে বসে সোয়েটার বুনলে তো ঘুম আসবে না। বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করতে হবে। চেষ্টা করে লাভ নেই। তুমি ঘুমুচ্ছ না, ভালো কথা। মিলু বুয়াকে জাগিয়ে রেখেছ কেন? তাকে ঘুমুতে দাও। জাহানারা কিছু বললেন না। উলবুনেই যেতে লাগলেন। মিলু নবনীর দিকে তাকিয়ে ইশারায় আর কিছু না বলার জন্য অনুরোধ করল। সুরুজ মিয়া মই নিয়ে এসেছেন। ডাকবাংলোর পেছনে মই লাগানো হয়েছে। সুরুজ মিয়া নিজেই মই বেয়ে তরতর করে উঠলেন। নিশ্চিত হলেন যে মই ঠিক আছে। মই ভেঙ্গে পড়ে গেলে তার ওপর দোষ পড়বে। শ্রাবণী বলল, থ্যাঙ্কস চেয়ারম্যান চাচা। সুরুজ মিয়া শুকনো মুখে বললেন, স্যার রাগই করেন কি না? বাবা রাগ করবে না। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কিছু লাগবে আম্মা? লাগলেই বলবেন। লজ্জা করবেন না। আপনাকে যা আনতে বলা হবে আপনি তা আনবেন। এত ক্ষমতা কি আমার আছে আম্মা? তবে চেষ্টা করব এটা সত্য। আসুন চেয়ারম্যান চাচা, আমার সঙ্গে চা খান। জি না আম্মা, আমি এখন যাই। স্যার ঘুম থেকে উঠলে একবার আসব। খোঁজ নিয়ে যাব। আপনার কিছু লাগবে কি না তা তো আম্মা বলেন নাই। আমি হলাম আপনার বুড়ো ছেলে। ছেলেকে বলতে দোষ নাই। আমার কিচ্ছু লাগবে না। ও আচ্ছা, একটা জিনিস লাগতেও পারে। এখনো বুঝতে পারছি না। আপনাকে পরে বলবো। সুরুজ মিয়া চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবের ছোট মেয়েটা অন্য 10টা মেয়ের মতো না। একটু আলাদা। মাথা খারাপও হতে পারে। বড়লোকের মেয়েগুলির মাথা একটু খারাপ এমনিতেই থাকে। আর এ হলো ছোট মেয়ে, আদর পেয়েছে বেশি। এই মেয়েটার সম্পর্কে গতকাল রাতে একটা খবর পেয়ে তিনি খুবই চিন্তিত বোধ করেছেন। মিনিস্টার সাহেবকে জানাবেন কি না বুঝতে পারছেন না। জানানো উচিত কি না তাও বুঝতে পারছেন না। ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। ওসি সাহেবও কোন পরামর্শ দিতে পারলেন না, শুধু বললেন, চিন্তার বিষয় হয়ে গেল। লক্ষ্য রাখতে হবে। ব্যাপার তেমন কিছু না। পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে। সে মিথ্যা বলেনি। মিনিস্টারের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না। সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত 3টার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল। খানিকক্ষণ হাঁটল, তারপর ফিরে এল। পুলিশের সেন্ট্রি কাছে যায়নি, দূরে দূরে থেকেছে। তবে লক্ষ্য রেখেছে। এখানে অবশ্যই ভয়ের কিছুই নেই। খুবই নিরাপদ জায়গা। তবু অঘটন ঘটতে কতক্ষণ লাগে? অঘটন যে কোন সময় ঘটতে পারে। তবে এখন আর ভয়ের কিছু নেই। সুরুজ মিয়া নদীর পাড়ে লোক রেখে দিয়েছেন। নৌকা বাঁধা আছে। নৌকায় 2 জন মাঝি। তাদের কাজ হলো ডাকবাংলোর দিকে তাকিয়ে থাকা। কাউকে আসতে দেখলে একজন নৌকায় থাকবে, অন্যজন ছুটে এসে তাকে খবর দেবে। তখন না হয় মিনিস্টার সাহেবকে খবর দেয়া যাবে। ব্যাপারটা হয়তো কিছুই না। আবার হয়তো অনেক কিছু। মইয়ের ব্যাপারটা ধরা যাক। এমন কিছু না। মই দিয়ে ছাদে উঠার শখ বড় মানুষের ছেলেপুলেদের হবেই। কিন্তু মই দিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে চাপ দেয় তখন অবস্থাটা কি হবে? যে মেয়ে নিশিরাতে নদীর পাড়ে যেতে পারে সে অনেক কিছুই করতে পারে। মেয়েটার মধ্যে পাগলামি আছে। ভালো রকম পাগলামি আছে। সুরুজ মিয়ার ধারণা, মেয়েটার বড় বোনের মধ্যেও আছে। সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায়। পাগলামি বংশগত ব্যাপার। একজনের কারোর থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে। মিনিস্টার সাহেবের মধ্যে কি আছে? সুরুজ মিয়া এখনো তা ধরতে পারেননি। তবে খানিকটা আছে বলে মনে হয়। না হলে খানার ওয়্যারলেস দিয়ে কেউ খবর পাঠায় সুন্দরবনের বাঘের সংখ্যা কত। সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে? এটা কি একটা জানার বিষয়? শ্রাবণী সুরুজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে। সুরুজ মিয়া মেয়েটির হাবভাব বোঝার চেষ্টা করছেন। মেয়েটাকে তো বেশ সহজ স্বাভাবিকই মনে হচ্ছে। ভয় পাওয়ার বোধহয় কিছু নেই। ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গেছিল জিজ্ঞেস করে ফেলবেন নাকি? রেগে না গেলেই হলো। হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে, যাতে রাখতে না পারে।
আম্মা, একটা কথা বলবো। বলতে ইচ্ছে করলে অবশ্যই বলবেন। সুরজ মিয়া ইতস্তত করতে লাগলেন। বোধহয় বলাটা ঠিক হবে না। শ্রাবণী বলল, এমন কোন কথা যা বলতে আপনার অস্বস্তি লাগছে? সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন, ভুলও হইতে পারে। মানুষ মাত্রই ভুল হয়। বলে ফেলুন তো শুনি। এত পেঁচানোর কোন দরকার নেই। এই মানে ব্যাপার হয়েছে কি, পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনারে নাকি দেখেছে রাত 3টার দিকে একা একা নদীর পাড়ে গেছেন। শ্রাবণী সহজ গলায় বলল, ঠিকই দেখেছে। আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন? না মানে গভীর রাত। গভীর রাত হয়েছে তো কি হয়েছে? ভরা পূর্ণিমা। ডাকবাংলোর সঙ্গে নদী। ডাকবাংলোয় পুলিশ পাহারা। কাছে একদল আনসার, ডাকলেই ছুটে আসবে। আমি ভয় পাবো কেন? না, ভয়ের কিছু নাই। আমার অবশ্যই খানিকটা ভয় ভয় করছিল। কিন্তু এত সুন্দর লাগছিল বালির উপর চাঁদের আলো। ভাবলাম, কাছে গিয়েই দেখে আসি। আপনার ধারণা কাজটা ভুল হয়েছে? জি না, আম্মা, ভুল হয় নাই। তবে স্যার শুনলে রাগ করবেন। বাবা শুনেছেন। সকাল বেলায় বাবাকে বলেছি। বাবা রাগ করেননি। শুধু বলেছেন নেক্সট টাইম এমন ইচ্ছা যদি হয় তাহলে যেন একজন সেন্ট্রির সঙ্গে করে নিয়ে যায়। সুরুজ মিয়া এখন খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন। ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল এখন দেখা যাচ্ছে তত জটিল নয়। চেয়ারম্যান চাচা। জি আম্মা। আপনার বাড়ি এখান থেকে কত দূরে? বেশি দূরে না আম্মা, কাছেই। চলুন তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি। সুরুজ মিয়া হকচকিয়ে গিয়ে বললেন, শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা। কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না। স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব। বাড়ির মেয়ে ছেলেরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চায়। শাহেদের ঘুম ভেঙেছে। সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপি মাথায় বুড়ো ধরনের একজন লোক বাগানে হাঁটছে। শ্রাবণী হাত নেড়ে খুব গল্প করছে। শাহেদের জ্বর শেষ পর্যন্ত আসেনি। শরীর জড়ো লাগছে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এখন প্রচণ্ড খিদে বোধ হচ্ছে। শাহেদ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। হাত উঁচিয়ে শ্রাবণীকে ইশারা করল। শ্রাবণী এগিয়ে আসছে। তাকে রোগা রোগা লাগছে। গুড মর্নিং, শাহেদ ভাই। গুড মর্নিং, শ্রাবণী। এই মাত্র ঘুম থেকে উঠলেন? হ। অনুমান করুন তো টা বাজে। 8টা। হয়নি, বাজে মাত্র 7টা। এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। গ্রামে এলেই দেখবেন সময় স্লো হয়ে যায়। এক ধরনের টাইম ডাইলেশন হয়। আপনার কাছে মনে হচ্ছে 8টা বাজে। আসলে বাজছে 7টা। ওই বুড়ো ভদ্রলোককে? উনার নাম সুরজ মিয়া। চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে। উনি মোটেই সে রকম নন। নিতান্তই ভালো মানুষ। আমার জন্য মই এনে লাগিয়ে দিয়েছেন। কি এনে লাগিয়েছেন? মই। ছাদে উঠার মই। আপনি তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলুন। আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি। কুয়ার পাশে বসে চা খান, দেখুন কি অদ্ভুত লাগে। কুয়ার পাড়ে বসে চা খেতে হবে। কিংবা এক কাজ করা যেতে পারে। আমরা জন চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি। আপা ঘুম ভেঙে যখন দেখবে আপনি নেই, তখন তার মাথা খারাপ হয়ে যাবে। তোমার আপা কি এখনো ঘুমুচ্ছে? মনে হয় ঘুমুচ্ছে। ডেকে তুলব? দরকার নেই। তুমি বরং চা নিয়ে এসো। শ্রাবণী রান্নাঘরে ঢুকল। রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা হচ্ছে। জাহানারা ভাপা পিঠা বানাচ্ছেন। ঠিকমতো হচ্ছে না, ভেঙে যাচ্ছে। নবনীর ঘুম ভেঙেছে। সে মুখ ধুয়ে মা রপাশে বসে আছে।